আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটা হবে আমাদের প্রণয়নের পার্ট 2 এর উপর। বিগত ক্লাসে আমরা তোমাদেরকে পার্ট 1 পড়েছিলাম। পার্ট 1 এ আমরা তোমাদেরকে পার্সোনাল প্রণয়ন এবং রিফ্লেক্সিভ প্রণয়ন পড়িয়েছিলাম। এই ক্লাসে আমরা বাকি যে প্রণয়নের আছে মানে বাকি যে প্রণয়নগুলো আছে সবগুলো ইনশাআল্লাহ শেষ করব। তো আমরা শুরু করি পার্ট 2। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আমরা পড়েছিলাম কি জিনিস, আগে একটু সামারি দিয়ে নিই। আমরা পড়েছিলাম প্রণয়ন। প্রণয়ন কি জিনিস, যেটা কি তোমার নাউনের পরিবর্তে বসে, এবং প্রণয়ন মূলত তোমার ছিল 8 প্রকার। হ্যাঁ, পার্সোনাল প্রণয়ন, রিফ্লেক্সিভ প্রণয়ন, ডেমনস্ট্রেটিভ প্রণয়ন, ইন্টারোগেটিভ প্রণয়ন, ইনডিফিনিট প্রণয়ন, রিলেটিভ প্রণয়ন, ডিস্ট্রিবিউটিভ প্রণয়ন, রেসিপ্রোকাল প্রণয়ন। ঠিক আছে, তো আমরা পার্সোনাল প্রণয়ন এবং রিফ্লেক্সিভ প্রণয়ন পার্ট 1 এ পড়েছিলাম। এখন পার্ট 2 তে আমরা বাকি অংশ থেকে শুরু করি। দেখো ডেমনস্ট্রেটিভ, তোমার ডেমনস্ট্রেটিভ মানে কি? ডেমনস্ট্রেটিভ মানে তোমার নির্দেশক। ডেমনস্ট্রেটিভ মানে তোমার নির্দেশক। এখন নির্দেশকের কাজ কি? দেখবা কোনো কিছু কি করা, নির্দেশ করা। নির্দেশকের কাজ কি হবে? কোনো কিছু নির্দেশ করা। জিনিসটা কাছে কিনা, মানে কাছে নাকি দূরে। একটা জিনিস কাছে, এটা একটা নির্দেশ করা হলো। একটা জিনিস দূরে, এটাও নির্দেশ করা হলো। একটা ঘটনা এখন অতীতকালে ঘটছে নাকি ভবিষ্যতে ঘটছে, না বর্তমানে ঘটেছে, এটা নির্দেশ করা হলো। এরকমভাবে কোনো কিছু নির্দেশ করার ক্ষেত্রে আমরা ডেমনস্ট্রেটিভ প্রণয়ন ব্যবহার করি। ঠিক আছে, এখন দেখো এই যে বললাম যে কোনো একটা ঘটনা, এটা কি বর্তমানে ঘটছে নাকি অতীতে নাকি ভবিষ্যতে ঘটছে, এটা ডেমনস্ট্রেটিভ প্রণয়ন দ্বারা নির্দেশ করা হয়। আবার নিকটবর্তী বা দূরবর্তী, এগুলা নির্দেশ করতে কি হয় তোমার ডেমনস্ট্রেটিভ প্রণয়ন নির্দেশ করতে বা প্রদর্শন করতে ডেমনস্ট্রেটিভ প্রণয়ন ব্যবহার হয়। ডেমনস্ট্রেটিভ প্রণয়ন কোনগুলো আছে দেখো, দিস, 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 এবং দ্যাট, দোস, দ্যাট, দোস, এবং ইট, সো, সাচ। হ্যাঁ, ইট, সো, সাচ। এই ক্ষেত্রে দেখো এই যে দিস আর দিস আছে, এটা তোমার ব্যবহৃত হবে নিকটবর্তী। এটা তোমার নিকটবর্তীর ক্ষেত্রে ব্যবহৃত হবে। নিকটবর্তী কোনো জিনিসকে তোমার নির্দেশ করার ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে। এই দ্যাট আর দোস, এটা হবে তোমার দূরবর্তী কোনো জিনিসকে নির্দেশ করতে, দূরবর্তী কোনো জিনিসকে নির্দেশ করতে। আর ইট, সো, সাচ, এগুলো কি কোনো কিছুকে এগুলো নির্দেশ করতে ব্যবহৃত হয়। এগুলো স্পেসিফিক না যে কাছের বা দূরের, এরকম নির্দেশ করতে না, কিন্তু নির্দেশ করতে কোনো কিছু ব্যবহৃত হয়। যেমন কোনো একটা বস্তু নির্দেশ করতে ইট ব্যবহৃত হয়। কোনো একটা ঘটনার একটা ধারাবাহিকতা শেষে এটা সারাংশ নির্দেশ করতে সো, সাচ ব্যবহৃত হতে পারে। এখন দেখো এই ইট, সো, সাচ এগুলো ডেমনস্ট্রেটিভ হিসেবে বেশি ব্যবহৃত হয় না। এই চারটাই মেইন ডেমনস্ট্রেটিভ। এর মধ্যে দেখো দিস তোমার কি, দিস এই যে দিস, এটা তোমার সিঙ্গুলার, এদের দিস এগুলো প্লোরাল। সিঙ্গুলার, দ্যাট সিঙ্গুলার, দোস প্লোরাল। এগুলো প্লোরাল। এটা নিকটবর্তী, এটা কি দূরবর্তী জিনিস কোনো করতে, মানে ব্যবহার করতে, নির্দেশ করতে ব্যবহৃত হয়। যদি বলে যে কোনটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এই চারটা তো ঠুরস্থ থাকতে হবে। দিস, দিস, দ্যাট, দোস, সবগুলো টি দ্বারা। এগুলোর থেকে আসার সম্ভাবনা দেখো, এই যে এগুলো আছে, এগুলো থেকে তোমার আসার সম্ভাবনা খুবই কম। এই যে ইটস, সো, সাচ, এগুলো থেকে আসার সম্ভাবনা কম, কিন্তু যদি আসে আমরা যাতে মনে রাখতে পারি ইটস, সো, সাচ, ইটস, সো, সাচ, ইটস, সো, সাচ, আমরা এইভাবে মনে রাখবো, তাহলে মনে থাকবে। আমরা এখানে প্র্যাকটিসে দেখবো যে একদম ইজি। দেখো দিস ইজ মাই পেন, এখানে এই যে দিস, এটা কোনটা? ইহা হলো আমার কলম। এই যে নির্দেশ করছে, এই কলমটা কার? আমার। এই যে নির্দেশ করলো, কার কলম নির্দেশ করতেছে? আমার কলম। তো এই যে দিস, এখানে এই দিসটা কোন হবে? চোখ বন্ধ করে ডেমনস্ট্রেটিভ, কারণ কি এরা নির্দেশক। পজিটিভ পার্সোনাল এগুলোতে কিছু হবে না। পার্সোনাল কি হবে? পার্সোনাল হবে আমরা যেগুলো পার্সন থেকে আসছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, বাকি সব কিছু গিয়েছে থার্ড পার্সন। তো পার্সন থেকে আসলে পার্সোনাল প্রোনাউন। পজিটিভ তোমার কি হইতে পারে? পজিটিভ কোনো কিছু যখন অধিকার বোঝাবে, হ্যাঁ, অধিকার যখন বোঝাবে তখন কি পজিটিভ ব্যবহৃত হবে। এই ক্ষেত্রে পজিটিভ প্রোনাউনগুলো হয়। পজিটিভ প্রোনাউন তোমার কি হয়? পার্সোনাল প্রোনাউনের কি হয়? পজিটিভ প্রোনাউন হয়। আমরা এগুলো পড়ে আসছি। যারা একটু কনফিউজ লাগে প্রথম ক্লাসটা অবশ্যই করবে। প্রথম ক্লাস না করে দ্বিতীয় ক্লাস করতে আসবে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? যে আমরা পড়ে আসছি যে দিস, দিস, আর দ্যাট, দোস, এগুলোই ডেমনস্ট্রেটিভ। এগুলোই ডেমনস্ট্রেটিভ। বোঝা গেছে? এখন দেখো এখানে কোনগুলো আছে? এই যে দোষ আছে, এটাই ডেমনস্ট্রেটিভ হবে। শেষ।
এখন দেখো ইনডিফিনিট, ইনডিফিনিট মানে হচ্ছে কোনো কিছুকে কি করা, অনির্দিষ্টভাবে বোঝানো। হ্যাঁ, অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে হচ্ছে কি, অনির্দিষ্টভাবে কোনো কিছু বোঝানো। নির্দিষ্ট করে যখন কোনো কিছু বোঝাবে তখন হচ্ছে ডিফিনিট, আর অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো এটা হচ্ছে ইনডিফিনিট। তো দেখো প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন মানে কি, অনির্দিষ্টভাবে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তখন কি বসে, তখন হচ্ছে তোমার ইনডিফিনিট প্রনাউনটা বসে। এই ক্ষেত্রে দেখো, এই যে আমি যেটা বললাম যে অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে যখন বোঝানো হবে তখন ইনডিফিনিট। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রনাউনের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি। এবং তো পরীক্ষায় ইনডিফিনিট প্রনাউন কোনটা এরকম প্রশ্ন আসে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন অনেকেই প্রশ্ন করবা যে ভাইয়া এই সবগুলোকে আমার মুখস্থ করতে হবে, এগুলা একটু মুখস্থ করার দরকার নাই। আমরা হচ্ছে এগুলা কিভাবে মনে রাখবো বা কিভাবে সঠিকভাবে আনসার করবো আমরা হচ্ছে বলবো ক্লাসটা শেষে। তোমরা হচ্ছে ধৈর্য ধারণ করে দেখতে থাকো, টেকনিক দিয়ে দিব। এখন দেখো এই যে ওয়ান, ওয়ান হচ্ছে মানে কি একজন বোঝাচ্ছে, কোন একজন এটা নির্দিষ্ট করে নাই। ঠিক এরকমভাবে নো ওয়ান, কেউ না। এখন কে না, কে যাবে না, কেউ যাবে বা যাবে না, আমি একটু উদাহরণ দিয়ে বললাম এরকম। নান, কেউ না। এখন কোনজন না এটা হচ্ছে কি নির্দিষ্ট করে নাই। এনি, যে কেউ, এখন যে কেউ হইতে পারে, যে কেউ হইতে পারে। মানে এখানে দেখো এনি মানে যে কেউ, এনিবডি মানে কি যে কেউ, এগুলো কিন্তু নির্দিষ্ট না। এখানে যে কেউ বলতে কি কারো নাম নির্দিষ্ট করা হচ্ছে, হচ্ছে না। বা কোনো কিছু, কোনো একটা স্পেসিফিক বিষয়কে বোঝানো হচ্ছে, হচ্ছে না। কিন্তু দেখো সাম মানে কিছু, এখন কিছু কি, কিছু কিন্তু নির্দিষ্ট না। এই যে সামওয়ান, কি কেউ একজন, কোন একজন এটা নির্দিষ্ট না। সামবডি, কেউ একজন। সামথিং, কিছু, নির্দিষ্ট না। এভরিথিং মানে সবাই। এখন সবাই বলতে কাদের বোঝাচ্ছে, সবার মধ্যে কারা কারা আছে, কিছু কিন্তু কি নির্দিষ্ট না। তুমি যদি অর্থটা একটু বুঝো, এগুলো সবগুলো পারার কথা অর্থ, এগুলো একদম ইজি ইজি অর্থ, আশা করি বেশিরভাগে পারো। আর যারা পারো না তাদের জন্য হচ্ছে অর্থ আমি লিখে দিয়েছি, লেখা আছে। তোমরা হচ্ছে অলরেডি যেই মানে বেশিরভাগই পারার কথা, যেই সব অর্থগুলো একটা দুই হয়তো সমস্যা হতে পারে, এটা বইয়ে লিখে রাখবা। দেখো হচ্ছে এভরিবডি মানে কি সবাই, এভরিথিং মানে হচ্ছে কি সব কিছু। অ্যান্ড কোনগুলা, সব কিছুর মধ্যে কোনগুলা নির্দিষ্ট করে নাই। অ্যানাদার মানে হচ্ছে আরেকজন, আরেকজন কে নির্দিষ্ট না। আদার্স মানে হচ্ছে কি অন্যরা, অন্যরা কারা নির্দিষ্ট করা নাই। মোস্ট মানে অধিকাংশ, অধিকাংশের মধ্যে কোনগুলা নির্দিষ্ট না, মানে সবগুলো অনির্দিষ্ট। দেখো অর্থ কিন্তু অনির্দিষ্টভাবে কি প্রকাশ করছে। তাহলে কিন্তু আমরা কিন্তু একটা ওভারঅল আইডিয়া আসছে না যে এটা হচ্ছে ইনডিফিনিট প্রনাউন, আমরা হচ্ছে আইডিয়া করতে পারতেছি। দেখো আর সামনে পড়তে পড়তে তুমি কি এমনি আইডিয়া করতে পারবা। এগুলো প্রনাউন আইডেন্টিফাই হচ্ছে পানি ভাত, দুধ ভাত, পানি ভাত, ঠিক আছে। তোমার দেখো মেনি মানে কি অনেক, অনেকের মধ্যে কোনগুলা বলে নাই কিন্তু। দেখো মাছ মানে অনেক, এগুলো কিন্তু বলে নাই। এবার হচ্ছে মোর, আরও বেশি, কোনগুলা বলে নাই। অল মানে কি সবাই, সবার মধ্যে কোনগুলা, কারা সবাই, বলে নাই। ফিউ অল্প, লিটার মানে কি অল্প, হ্যাঁ এগুলো কিন্তু বলে নাই। এবং ফিউ, লিটল, মোস্ট, মাছ, মেনি, হ্যাঁ এগুলার কিন্তু কি ডিটারমিনার হিসাবে বসে। তোমরা কিন্তু যারা ডিটারমিনার ক্লাসটা করছো এগুলা অলরেডি এদের ব্যবহার কি কি তোমার জানা কথা, জানার কথা। হ্যাঁ তো আমরা হচ্ছে দেখো প্র্যাকটিসে গেলে হচ্ছে আমরা ধারণা পাবো যে বিষয়টা কি হয়েছে। দেখো এখন দেখো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, মানে আল্লাহ ছাড়া আমাদের কেউ কী করতে পারবে না, সাহায্য করতে পারবে না। সৃষ্টিকর্তা ছাড়া কি পসিবল, সৃষ্টিকর্তা ছাড়া কিন্তু কি কোনো কিছু পসিবল না। তাই তোমরা যাদের স্বপ্ন আছে যে ঢাকা মেডিকেল কলেজ বা বুয়েট, ঢাকা মেডিকেল বলতে গেলে আচ্ছা আমি মেডিকেলই বুঝাচ্ছি, বুয়েট বলতে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো, তো তাদেরকে বলি যে শুধু লেখাপড়া করে কিন্তু হবে না, তোমার সৃষ্টিকর্তাকে কিন্তু কী করতে হবে, রাজাখুশি করতে হবে। সৃষ্টিকর্তা যদি তোমার সব কিছু তোমার অনুকূলে করে দেয়, দেখবা যে তোমার মনে থাকে না, অটোমেটিক মনে থাকতেছে। তুমি হচ্ছে ঘুম থেকে উঠতে পারো না, দেখবা যে ঘুম থেকে উঠতে পারতেছো রেগুলারলি। তুমি হচ্ছে ঝিমানো, ঘুমের কারণে পড়াশোনা করতে পারো না, এবার দেখবা ওই সময় দেখবা তোমার কি ঘুমে ধরতেছে না। মানে সৃষ্টিকর্তা যখন তোমাকে সব কিছু সহজ করে দিবে, দেখবা যে সব কিছু সহজ হয়ে গেছে। তার জন্য সৃষ্টিকর্তাকে অবশ্যই রাজাখুশি করাতে হবে পড়াশোনার পাশাপাশি। অবশ্যই এটা তোমরা যারা যেই ধর্মেরই হোক, সৃষ্টিকর্তাকে কি মানে অলওয়েজ মানে কি ডাকবা, যাতে কি তোমার সব কিছু সহজ করে দেয়। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে হবে। এখানে নান, আল্লাহ ছাড়া কেউ, এখানে কেউ বলতে কি নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না যে আল্লাহ ছাড়া ওই ব্যক্তি তোমার সাহায্য করতে পারবে, এরকম কিন্তু বোঝাচ্ছে না। তাহলে আল্লাহ ছাড়া কেউই সাহায্য করতে পারবে না। তাহলে এখানে যে নান, নানটা কী হবে তোমার, এই যে ইনডিফিনিট প্রনাউন। একটু আগে আমরা কি নাম পরে আসছি, দেখো নো ওয়ান, নান, এই যে নাম পরে আসছিলাম।
এরপরে দেখো হচ্ছে এনি, এনিওয়ান, সাম। এনি মানে হচ্ছে যে কেউ, এনিওয়ান মানে যে কেউ, সাম মানে কি কিছু। এগুলো কি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে বা কোনো বস্তুকে বোঝাচ্ছে না, নির্দিষ্ট করে কিন্তু কিছু বোঝাচ্ছে না, তার জন্য এগুলো কি হবে ইনডিফিনিট। রিফ্লেক্সিভ কখন হবে দেখো, রিফ্লেক্সিভ হবে আমি কিন্তু দেখাচ্ছি যে তোমরা কিভাবে একটা অপশনও বাদ দিতে পারো। সঠিক উত্তর যদি তোমরা জানো ঠাস করে দাগিয়ে ফেলবা, যদি কনফিউজ থাকে তাহলে কিন্তু বাদ দিয়ে অপশন বাদ দিয়ে কিন্তু সঠিক উত্তরটা পাওয়া যাবে। দেখো রিফ্লেক্সিভ কখন হবে, যখন কি থাকবে তোমার সেলফ, বা সেলফ হ্যাঁ যুক্ত থাকবে। এই সেলফ, এই এফ এর পরিবর্তে কিন্তু কি ভি এ যুক্ত হয়েছে, এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। আশা করি যারা হচ্ছে নাম্বারের ক্লাসটা করছে এটা পারার কথা। সেলফ বা সেলফ যুক্ত থাকবে। এটা হচ্ছে বেশি হিজিবিজি হয়ে গেছে, আমি হচ্ছে লিখে দিই সেলফ অথবা সেলফ, এটা যুক্ত থাকবে। যেমন হচ্ছে তোমার মাই সেলফ, হিম সেলফ, দেম সেলফ, হ্যাঁ এগুলা কিন্তু কি থাকতে পারে। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ কোনগুলা দেখো, ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, হ্যাঁ হ্যাঁ দ্যাট, দিস, দুস, এগুলা কিন্তু কি তোমার, এগুলা কিন্তু তোমার ডেমনস্ট্রেটিভ, এগুলা ডেমনস্ট্রেটিভ। আর হচ্ছে দেখো রিলেটিভ কোনগুলা, রিলেটিভ যেহেতু আমরা পড়াইনি তার এখানে লিখবো না। রিলেটিভ হবে তোমার হচ্ছে WH কোশ্চেন, যদি এটা হচ্ছে সংক্ষেপে লিখে দেয়। হ্যাঁ এগুলা কোনগুলো হবে, এগুলো হবে তোমার WH কোশ্চেন জাতীয় যে শব্দগুলো থাকে, হ্যাঁ ওইগুলা হইতে পারে রিলেটিভ প্রনাউন। তো আইডিয়া করা যাচ্ছে তাহলে কী হবে, এগুলা ইনডিফিনিট প্রনাউন। দেখো অপশন বাদ দিয়েও কিন্তু কি তুমি সঠিক করতে পারো। এখন দেখো ইনডিফিনিট প্রনাউন থেকে হচ্ছে আমাদের একটা বেসিক মনে রাখতে হবে। এই বেসিকটা কি, যদি ওয়ান, হ্যাঁ এই দেখো ওয়ান কি ছিল আমাদের ইনডিফিনিট প্রনাউন প্রথমেই ছিল, এই যে ওয়ান কিন্তু আমাদের প্রথমেই ওয়ান ছিল। যদি ওয়ান তোমার কি হয় সাবজেক্ট, কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার পজিটিভ ফর্ম হবে। পজিটিভ মানে কোনো কিছু অধিকার বোঝায়, অধিকার বা কারোর আন্ডারে বা কারোর জিনিস বোঝায়, হ্যাঁ বা কারোর দায়িত্বের বিষয় বোঝায়, বা মানে মূলত হচ্ছে নিজের বোঝায় আর কি। অধিকার বোঝায় বলতে নিজের একটা বিষয় বোঝায়, এটা হচ্ছে পজিটিভ। বলে না রিলেশনে সে অনেক পজিটিভ, মানে মানে সে তার পার্টনারের বলতে অনেক বেশি কী থাকে পজিটিভ। হ্যাঁ গত ক্লাসে কিন্তু পজিটিভ নিয়ে অনেক আলোচনা করছে, হ্যাঁ ওই ক্লাসটা দেখে আসতে পারো। এই যে ওয়ান্স মানে কি অধিকার বোঝাবে, কি হবে ওয়ান্স হবে। এখন আমরা প্র্যাকটিসে গেলে বা একটা সেন্টেন্স দেখলে দেখবা যে আমার বোঝা হয়ে গেছে যে পজিটিভ বলতে কী বোঝাচ্ছে। এখন দেখো ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ডিউটি। দেখো ওয়ান শুড বি, ওয়ান বলতে যে কোনো একজনকে বোঝাচ্ছে, এখানে নির্দিষ্ট করতেছে না। ওয়ান যে কোনো একজন, মানে যে কোনো একজনের কী উচিত, কেয়ারফুল যত্নবান হওয়া উচিত। একজন ব্যক্তির কি যত্নবান হওয়া উচিত, তার কর্তব্যের প্রতি কী হওয়া উচিত, তার যত্নবান হওয়া উচিত। এই দেখো এটা কিন্তু 23তম BCS পরীক্ষায় আসছে। আর যেগুলো BCS আসছে এগুলো মেডিকেলের জন্য কি তোমার হচ্ছে স্টার 100টা দিয়ে দিতে পারো, সমস্যা নেই, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে হচ্ছে মানে এই যে দায়িত্বের প্রতি কি তার যত্নবান হওয়া উচিত। এখন কার দায়িত্ব, ওই লোকের দায়িত্ব, হ্যাঁ যে কাজ করে ওই লোকেরই তো দায়িত্ব হবে। ধরো একজনে কাজ করতেছে অফিসে, তার দায়িত্ব হবে, এখানে আমার দায়িত্ব হবে না, ঠিক আছে। ওই লোকের কি দায়িত্ব না, তো এটা কি তার অধিকার বা তার জিনিস বোঝাচ্ছে, মানে তার দায়িত্বটা কি তার না, এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো কী হবে, এখানে হচ্ছে পজিটিভ ব্যবহৃত হবে। কী ব্যবহৃত হবে, পজিটিভ ব্যবহৃত হবে। এখন এখানে যে পজিটিভ ব্যবহৃত হবে, এই যে ডিউটি দেখো এটা কি নাউন, এটা নাউন। এখানে যে পজিটিভটা ব্যবহৃত হবে যেহেতু এটা নাউনের পূর্বে বসবে, তাহলে দেখো এটা কি হবে সাথে সাথে পজিটিভও হবে। এবং পজিটিভ কোন পজিটিভ, এটা কি পজিটিভ প্রনাউন না অ্যাডজেক্টিভ, এটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ হবে। এই শব্দটার এখন দেখো এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ বললাম না, এখন যদি এই শব্দটার পরিবর্তে কিছু বসতো, এই যে এই শব্দটার পরিবর্তে যদি কিছু বসতো তাহলে হচ্ছে কি এটা প্রনাউন, পজিটিভ প্রনাউন বসাইতাম। যেহেতু এখানে প্রনাউনের কথা আসে নাই, কখন প্রনাউন আসবে, যখন হচ্ছে আমরা দেখবো যে কোনো কি নাই, এখানে কোনো কি, এখানে হচ্ছে কোনো নাউন নাই। এখানে যখন কোনো নাউন থাকবে না তখনই আমরা কি পজিটিভ প্রনাউনের বিষয়টা আনবো। যারা হচ্ছে গত ক্লাস করছো তারা হচ্ছে কি ভালোভাবে বুঝতে পারতেছো, কিন্তু গত ক্লাস না করলে একটু দেখবো যে মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কি হবে ওয়ান, যেহেতু সাবজেক্ট ওয়ান আছে তাহলে সাবজেক্ট ওয়ানের পজিটিভ ফর্ম হবে ওয়ান্স। এই যে এস, এখানে যে এসটা এটার বলা হয় কি, এইটারে এই যে এসটা এটা বলা হয় অ্যাপোস্ট্রফি।
অ্যাপোস্ট্রফি এস, হ্যাঁ আমার বানানটা হয়তো ভুল হয়েছে, অ্যাপোস্ট্রফি বানানটা স্ট্রফি এস, অ্যাপোস্ট্রফি বানান একটু দেখে নিবা। তো এটার বলা হয় কি তোমার অ্যাপোস্ট্রফি এস, বোঝা গেছে? তাহলে দেখো কোনটা হবে, এই যে ওয়ান এটা হবে, হিজ হার এগুলো হবে না। ওয়ানের যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে তার পজিটিভ হিসাবে কি বসবে, এই যে ওয়ান্স, এই ওয়ান্সটা এটা বসবে। এখন দেখো আরেকটা যে ওয়ান শুড অবে প্যারেন্টস। এখন দেখো এই যে প্যারেন্টস, প্যারেন্টস কি পিতামাতা, তো পিতামাতা তো কার মানে একজনের পিতামাতা নির্দিষ্ট, যেমন আমার পিতামাতা একজন, তোমার পিতামাতা কি আরেকজন, অন্যরা, ঠিক আছে? আমার পিতামাতা হচ্ছে মানে একরকম, তোমার পিতামাতা হচ্ছে একরকম। তাহলে কি তোমার পিতামাতার সাথে আমার পিতামাতা মিলবে না, তো এটা কি আমার পিতামাতা শুধু আমার অধিকারে, তোমার পিতামাতা তোমার অধিকার, মানে তোমার না জিনিসটা বা তোমার পিতামাতা, মানে আমি বোঝাতে চাচ্ছি কি এটা হচ্ছে অধিকার, মানে হচ্ছে তোমারটা তোমার আমারটা আমার, বা তারটা তার, হ্যাঁ এরকম আর কি। তার বয়ফ্রেন্ডটা কি তোমারই দিবে, তার দিবে না। তো এগুলো তোমরা হচ্ছে এরকম করে বুঝাইলে বোঝার কথা ভালোভাবে, তার জন্য বলি আর কি, হ্যাঁ ডোন্ট মাইন্ড। তো এখন দেখো কি হবে, এটা কি অধিকারে বোঝাচ্ছে না, পিতামাতা কি অধিকারে বোঝাচ্ছে, তার জন্য এখানে কি হবে পজিটিভ হবে, পজিটিভ। এখন দেখো পজিটিভ হিসাবে কি আছে, পজিটিভ হিসাবে এখন যেহেতু ওয়ান ব্যবহৃত হয়েছে তাহলে কি হবে আমাদের পজিটিভ হিসাবে ওয়ান্স, এই যে ওয়ান্স হবে, বুঝা গেছে? এখন দেখো বেসিক হচ্ছে আরেকটা কি ওয়ান অফ, নাও, নো ওয়ান, এভরি ওয়ান, এভরিবডি, নোবডি এবং এ পার্সন। এ পার্সন মানে কি একটি ব্যক্তি, একজন ব্যক্তি। তো এগুলার পজিটিভ কি হবে, অবশ্যই সিঙ্গুলার হবে। এখন যখন কোনো কিছুকে সিঙ্গুলারভাবে বোঝানো হয় তখন তার পজিটিভ কি হয়, তোমার সিঙ্গুলারভাবে হয়। এখানে হচ্ছে ওয়ান অফ মানে হচ্ছে একজন, নো ওয়ান মানে হচ্ছে কি কেউ না, নো ওয়ান মানে হচ্ছে কি কেউ না। এখানে কেউ না বলতে হলে এই কেউ না বলতে এখানে হচ্ছে ধরো একজনকে বোঝানো হচ্ছে, মানে সিঙ্গুলারই বোঝাই। কিরকম ধরো হচ্ছে এখানে হচ্ছে অনেকগুলো ব্যক্তি আছে, হ্যাঁ এখানে ইন্ডিভিজুয়াল কেউই কি করে নাই, বাড়ির কাজ করে নাই, এরকম না যে সবাই, এই নো ওয়ান বলতে গেলে কি এরকম বোঝায় যে ইন্ডিভিজুয়াল কেউই কি বাড়ির কাজ করে নাই, কেউই বাড়ির কাজটা করে নাই, তো এরকম ইন্ডিভিজুয়াল বাড়ির কাজ। ঠিক এরকম এভরি ওয়ান, এভরিবডি, নোবডি, হ্যাঁ এগুলা বলতে গেলে এই যে ধরো এভরি ওয়ান বলতে গেলে সবাই, এভরিবডি বলতে গেলে সবাই। দেখেছি এভরি ওয়ান ডো দ্য হোমওয়ার্ক মানে হচ্ছে সবাই কাজটা করেছে, মানে যতজন ছিল প্রত্যেকে কি করেছে এরকম, মানে প্রত্যেককে বোঝাচ্ছে আর কি, মানে একজন একজন করে বোঝাচ্ছে যে সবাই কাজটা করেছে, একশো মানে সবাই বোঝায় নাই। আশা করি বুঝতে পারছো, হ্যাঁ ঠিক এরকমভাবে এভরিবডি, নোবডি এরকমই অর্থ বোঝায়, মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে শব্দটা বোঝায়, এরকমভাবে একশো মানে সবাইকে বোঝায় না। বলো এই যে বললাম না প্রত্যেকে, এভরি ওয়ান ডো দা হচ্ছে তোমার হোমওয়ার্ক, মানে প্রত্যেকে বাড়ি কাজটা করছে, মানে ইন্ডিভিজুয়াল সবাইকে বাড়ি কাজটা করছে, এই কারণে এগুলা কি হয় সিঙ্গুলার হিসেবে হয়, একজন একজন করে যেহেতু এরা কাজ করে এরা কি হয় সিঙ্গুলার হয়। যদি এরকম বুঝতে কষ্ট হয় শুধু এটা মনে রাখবা যে এই কয়েকটা শব্দের ক্ষেত্রে বিশেষ করে এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ তোমার হচ্ছে এভরি ওয়ান, এভরিবডি, তারপর হচ্ছে নো ওয়ান, হ্যাঁ এই শব্দগুলো কি গুরুত্বপূর্ণ, এগুলোর পজিটিভ কি হবে হিস অথবা হার হবে, এগুলোর পজিটিভ হিস অথবা হার। হিস অথবা হার কেন হবে, কারণ এগুলা কি সিঙ্গুলার, এগুলা দ্বারা কি বোঝায় সিঙ্গুলার একজন মানুষকে বোঝায় বা সিঙ্গুলার কোনো ব্যক্তিকে বোঝায় আর কি। এক্ষেত্রে দেখো আমরা হচ্ছে কয়েকটা উদাহরণ দেখি, এভরি ওয়ান শুড রেসপেক্ট প্যারেন্টস, মানে এভরি ওয়ান বলতে গেলে হচ্ছে প্রত্যেকেরই, দেখো হ্যাঁ মানে পিতামাতা বলতে সবার, সবার পিতামাতা বলতে এখানে থাকে এভরি ওয়ান বলতে সবাইকে বোঝাচ্ছে, সবাইকেই সবারই কী করা উচিত, তার পিতামাতারই কী করা উচিত রেসপেক্ট করা উচিত, আমারও করা উচিত, সবাই মানে তোমারও করা উচিত, তার সে যে আছে সবারই কী করা উচিত পিতামাতাকে রেসপেক্ট করা উচিত। তো এই ক্ষেত্রে কি এটা দেখো এখানে সবাইকে বোঝাচ্ছে, তো এখানে রেসপেক্ট হিস, এখানে কী হইব হিস, হিস হইতে পারে হার হইতে পারে, হ্যাঁ হিস হইতে পারে হার হইতে পারে। এখানে দেখি কোনটা আছে, এখানে আমাদের হিস দেওয়া আছে হার দেওয়া নাই, মানে হিস বলতে বোঝানো হচ্ছে কি প্যারেন্টসরা কি তার নিজের না, প্যারেন্টস মানে আমাদের সবারই কি প্যারেন্টস তো পিতামাতা, তো পিতামাতা তো আমাদের নিজেদের, এই কারণে হচ্ছে কি পজিটিভ ব্যবহৃত হয়েছে, হ্যাঁ এই কারণে হচ্ছে এখানে কি হবে পজিটিভ হবে।
যদি কারোর মানে কোনো একটা অংশ না বুঝো, ভিডিওর কোনো একটা অংশ না বুঝো, অবশ্যই কমেন্টে বলবে, তো দরকার হলে তোমার জন্য ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো। এখানে পজিটিভ হবে, যার কারণে কি হবে, হিস অথবা এই যে হিস অথবা হার হবে, এই যে হিস এবং হার হবে। এবং হিস এবং হার কেন হবে, কারণ এখানে এভরিওয়ান বলতে গেলে ইন্ডিভিজুয়াল একজন একজন করে বোঝাচ্ছে, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল একজন, যারা হচ্ছে এটা হচ্ছে আমি, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে সে, এটা হচ্ছে মানে আশেপাশে যারা আছে, তো ইন্ডিভিজুয়াল সবাইকে বলতেছে যে আপনাদের সবাই রেসপেক্ট করা উচিত আর কি, এরকম। আশা করি বুঝতে পারছো না, এগুলো একটু গ্রামার একটু মার প্যাচ আছে না, এগুলো এরকম আর কি। এগুলো যে এত বেশি গুরুত্বপূর্ণ বিষয় এরকম না, কিন্তু হচ্ছে তোমাদেরকে জানানো, তোমাদেরকে পড়ানো, যদি আসে তোমরা যাতে অনেক সময় হুবহু কমন না পড়লেও যদি একবার হইলেও তোমার পড়া থাকে, আর এটা যদি তোমার পরীক্ষা হলে আসে, এটা তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তুমি হচ্ছে অপশন বাদ দিয়ে আইডিয়া করে মানে পরীক্ষা হলে দেখবে যে কোনো না কোনোভাবে কি তোমার এটা মাথায় আসে বলবো, যদি একবার শূন্য রাখো, তার জন্য তোমাদেরকে শোনানো। দেখো ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্ন, এটা হচ্ছে আমাদের ইজিলি জানা কথা। ইন্টারোগেটিভ মানে কি, কোনো কিছু প্রশ্ন করা, যে না তারা কী করা হয়, প্রশ্ন করা হয়। প্রশ্ন কোনগুলা দ্বারা করা হবে, দেখবো যে WH কোশ্চেন, হ্যাঁ, WH কোশ্চেন, এগুলো হচ্ছে একদম ছোটোকালের পড়া। WH কোশ্চেন কীগুলো, হো, হোয়াট, হুইচ, হোস, তারপরে হোয়ার, হোয়েন, এগুলো হচ্ছে তোমার কি WH কোশ্চেন, এখানে এগুলোই থাকবে। দেখো হো, হোম, হোস, হুইচ, হোয়াট। দেখো এখন যদি মনে রাখতে কষ্ট হয়, মনে রাখবা সবগুলাতে কি আছে, সবগুলাতে এই দেখো ডব্লিউ আছে, এই যে ডব্লিউ, এই কারণে এগুলা, এবং ডব্লিউর পরে দেখো এইচও আছে, এই কারণে এটার বলা হয় কি WH কোশ্চেন। এবং এগুলা কি করা হয়, প্রশ্ন করতে ব্যবহৃত হয়, এই কারণে এগুলারই কি বলা হয় WH কোশ্চেন ওয়ার্ড। এখন হচ্ছে আমরা যদি নিচের কোনটা ইন্টারোগেটিভ প্রনাউন যদি আসে, তাহলে হচ্ছে আমরা কীভাবে আনসার করব। তাহলে মনে রাখবো যে WH কোশ্চেন থাকবে, এবং সাথে হচ্ছে আর একটা জিনিস থাকবে, একটা স্পেশাল জিনিস, এইটা হচ্ছে দেখো এই যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এই যে স্পেশাল জিনিস, এই যে প্রশ্নবোধক চিহ্ন থাকলেই কি হবে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোন প্রনাউন হবে, অবশ্যই ইন্টারোগেটিভ প্রনাউন হবে, বোঝা যাচ্ছে কমন সেন্স। তাহলে এটা কি একদম ইজি না। তাহলে কি হবে, দেখো যে ইন্টারোগেটিভ প্রনাউন মূলত এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে, এছাড়া কোনো সেন্টেন্সে বসবে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসবে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার মানে একটা সহজ উপায় আছে, কোশ্চেন থাকবে, তাহলে হচ্ছে কি আমরা ইজিলি চিনতে পারবো। দেখো এখন এটা দেখে তোমরা পারো কিনা, হোম ডিড ইউ মিট ইয়েস্টারডে, দেখো এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আছে, আর এখানে হচ্ছে WH ওয়ার্ড আছে হোম। তাহলে এটা কী হবে বলো তো, হোম অর্থ হচ্ছে কাকে, হ্যাঁ, বা এরকম হচ্ছে মানে তুমি কার সাথে দেখা করেছো, তুমি তার সাথে দেখা করেছো, বা কার সাথে দেখা করেছো, এরকম হয়তো অর্থটা আসে, গতকালকে তুমি কার সাথে দেখা করেছো, এরকম অর্থ আসে। তো দেখো এটা কী হবে, তাহলে হচ্ছে এটা আমাদের ইন্টারোগেটিভ প্রনাউন হবে। এটা চিন্তা করার কিছু নাই, যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে আর WH কোশ্চেন থাকে, কোনো চিন্তা করার স্কোপ নাই। যদি এবং অবশ্যই কী করবা, এটা দেখবা যে অবশ্যই সামনে বসবে, এবং এটা কি বসবে, অবশ্যই সামনে বসবে। একটু ঝামেলা আছে, হ্যাঁ, ইংলিশ হচ্ছে হালকা একটু ব্যতিক্রম আছে, তবে আমি যেটা বললাম যে প্রশ্নবোধক চিহ্ন এবং WH কোশ্চেন 3 নম্বরে মনে রাখবা, এবং হচ্ছে এটা কী বসে প্রথমে বসবে, প্রথমে বসার সম্ভাবনা বেশি। এই 3টা থাকলে অবশ্যই ইন্টারোগেটিভ। যদি আমি হচ্ছে লিখে দিই, হ্যাঁ, যদি এরকম কি হইতে পারে, ধরো হচ্ছে প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে হচ্ছে WH কোশ্চেন থাকবে। 2 নম্বর হচ্ছে তোমার হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। 3 নম্বর হচ্ছে এই যে WH কোশ্চেন বাক্যের প্রথমে বসবে, বাক্যের শুরুতে বসবে। বাইরের লেখা একটু খারাপ, একটু নন একটুই খারাপ, তার জন্য ক্ষমা প্রার্থী। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক, এটা লিখে রাখবে। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখবো যে আমরা যখন রিলেটিভ প্রনাউন পড়বো, দেখবো যে রিলেটিভ প্রনাউনের সাথে ইন্টারোগেটিভ প্রনাউনের অনেকাংশে মিল রয়েছে, তাহলে যাতে আমাদের কনফিউজ না হয়, এটা মনে রাখবা। ঠিক আছে, এখন দেখো এই যে রিলেটিভ শব্দটা আসছে তোমার রিলেশন থেকে। হ্যাঁ, রিলেশন থেকে তোমার কি রিলেটিভ শব্দ আছে, রিলেশন মানে কি সম্পর্ক। অনেকেই তো রিলেশনে আসো না, হ্যাঁ, অনেকেই কি দেখবা যে নিগানিগি আছে, নিব্বা নিব্বি, হ্যাঁ, এরা কি থাকে রিলেশন, তো এটা তো বোঝার কথা, একটা সম্পর্কে একটা কানেকশনে আছে। তো এখন দেখো এই যে কানেকশন যুক্ত শব্দগুণগুলো, হ্যাঁ, সম্পর্ক তৈরি করে, হু, হুম, হুস,
হুইচ, হোয়াট এবং দ্যাট। তাহলে মনে রাখবা যে এই রিলেটিভ প্রোনাউন কি থাকবে হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন থাকবে এবং প্লাস হচ্ছে দ্যাট থাকবে, এটা মাস্ট মনে রাখবে, হ্যাঁ, প্লাস হচ্ছে দ্যাট থাকবে, এটা থাকবে। এবং আরেকটা জিনিস হচ্ছে মনে রাখো এই ক্ষেত্রে এই যে কি থাকবে না, প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। সচরাচর এটা হচ্ছে এটা এইভাবে লিখতে হবে যে সচরাচর বা সাধারণত প্রশ্নবোধক চিহ্ন থাকে না। প্রাথমিক অবস্থায় হচ্ছে তোমরা এতটুকুই কি করো জেনে নাও, প্রাথমিক অবস্থায় তোমরা এতটুকুই জানো, প্রাথমিক অবস্থায় এতটুকু জানা। এখন কি বললাম, কোনগুলো আছে রিলেটিভ প্রোনাউন দেখবা যে ডব্লিউএইচ কোশ্চেন থাকবে, সাথে কি থাকবে, সাথে হচ্ছে এই যে দ্যাট থাকবে, সাথে দ্যাট থাকবে। অবশ্যই এটা মনে রাখবা, রিলেটিভ প্রোনাউন হিসেবে দ্যাট কিন্তু হচ্ছে কি বেশি ব্যবহৃত হয়, দ্যাট থাকবে। সাধারণত কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন কি থাকে না, থাকে না। এইটা হচ্ছে আমরা এতটুকু জানলাম। তাহলে ডব্লিউএইচ কোশ্চেন সাথে দ্যাট এবং সাধারণত কি থাকে না, প্রশ্নবোধক চিহ্ন থাকে না। এখন দেখো রিলেটিভ প্রোনাউন কিছু চেনার উপায় দিছে, উপায়গুলো আমাদের বইয়ে দেওয়া আছে, তো আমরা হচ্ছে এগুলো পড়ব যে রিলেটিভ প্রোনাউন হিসেবে কোনগুলা তোমার বসে বা ব্যবহৃত হয়। এখন দেখো রিলেটিভ প্রোনাউন কি বসে, বাক্যের মাঝে বসে, এটা মনে রাখবা, মাঝে। রিলেটিভ প্রোনাউন কি বসে, মাঝখানে। দেখো সম্পর্ক হচ্ছে কি, সম্পর্ক যখন এই ক্ষেত্রে কি বলবো যে সম্পর্কের ক্ষেত্রে দেখবো যে মাঝামাঝি, এরা ধরো হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে এটা হচ্ছে মাঝে বসে কি মনে রাখবো, ধরো হচ্ছে একটা বেঞ্চ, এটা একটা বেঞ্চ, যখন কি দুজন রিলেটিভ প্রোনাউন যে সম্পর্ক তৈরি করে, তো কাদের মধ্যে সম্পর্ক তৈরি করে, দুইটা বাক্যের মধ্যে কি করে সম্পর্ক তৈরি করে। রিলেটিভ প্রোনাউন এটাই কাজ করে, দুইটা বাক্য। এটা যদি আরেকটু স্পেসিফিকভাবে বলতে চাই তাহলে এটাকে ক্লজ বলা হয়, হ্যাঁ, দুইটা ক্লজের মধ্যে সম্পর্ক তৈরি করে। যারা হচ্ছে ক্লজ শব্দটা কখনো শোনো নাই তারা হচ্ছে টেনশন করার কিছু নাই, ক্লজ হচ্ছে নিয়ে আমরা বিস্তারিত পড়বো, হ্যাঁ, সামনে সাইকেল 2-তে আমাদের ক্লজ নিয়ে পড়া, অথবা সাইকেল 3-তে পড়বো। হ্যাঁ, শুধু মনে রাখা ক্লজ মানে হচ্ছে ছোটো বাক্যরে ক্লজ বলা হয়। এখন দুইটা ক্লজ বা দুইটা ছোটো বাক্য যদি থাকে তাহলে হচ্ছে এরা কি তোমার মনে করো যে কি সম্পর্ক, এদের মাঝখানে সম্পর্ক তৈরি করে কি রিলেটিভ প্রোনাউন। এখন দুইজন তোমার কি আছে, রিলেশন আছে বা সম্পর্ক আছে, ধরো দুইজন নিব্বানিব্বি তোমার সম্পর্ক আছে, তো এরা যদি তোমার থাকে এখানে একটা বেঞ্চ, তাহলে এরা কি, এরা এখানে বেঞ্চ আছে, এরা কি এরকম দূরে দূরে বসবে, কমন সেন্সে কী বলে, এরা দূরে দূরে বসবে না, এরা কি বসবে, এই যে এরা এখানে, এরা দেখবো যে মাঝামাঝি আয়া কাছাকাছি আয়া বসবে। তো এরকম রিলেটিভ প্রোনাউনটা কি বসে, তোমার মাঝে বসে। এত কথা বলার কারণ হচ্ছে এই মাঝে শব্দটা দিয়ে হচ্ছে রিলেটিভ প্রোনাউন আমার বেশিরভাগ চিনে ফেলছি, বেশিরভাগ আমার হয়ে যাচ্ছে, কারণ মাঝে রিলেটিভ প্রোনাউন মাঝে বসে আর ইন্টারোগেটিভ প্রোনাউন শুরুতে বসে। মাঝে যে বসে এটা আমরা মনে রাখবো, এবং কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। এখন কমপ্লেক্স সেন্টেন্স কোন জিনিস, কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে এমন একটা সেন্টেন্স হচ্ছে এখানে দুইটা অংশ থাকবে, হ্যাঁ। সিম্পল দেখো সেন্টেন্স হচ্ছে গঠন অনুযায়ী সেন্টেন্স হতে তোমার হচ্ছে 3 প্রকার, হ্যাঁ, আমি হচ্ছে এখানে লিখে দিই, গঠন অনুযায়ী বাক্য বা সেন্টেন্স 3 প্রকার। বা লেখা খুবই বাজে, হ্যাঁ, ডাক্তার তো বুঝতে হবে, ডাক্তারদের লেখা কি হয়, বাজে হয়। ডাক্তারদের লেখা তোমার বাজেই হয়, বেশি একটা সুবিধাই না। আর ডাক্তারের লেখা যদি সুন্দর হয় তাহলে মনে রাখতে হবে এটা কি, বুয়া ডাক্তার। কি বললাম, দেখো সিম্পল সেন্টেন্স, হ্যাঁ, সিম্পল সেন্টেন্স, তাহলে গঠন অনুযায়ী মানে সেন্টেন্সটা কীভাবে গঠিত হবে এটার উপর ভিত্তি করে সেন্টেন্সটা 3 রকমের। সিম্পল সেন্টেন্স মানে কি, সাধারণ বাক্য, এখানে শুধু একটাই তোমার কি থাকবে, মানে একটাই বাক্য, এখানে আর কোনো বাক্য নাই। সিম্পল সেন্টেন্সে বাক্য কয়টা থাকবে, একটা থাকবে, বা ক্লজ কি কয়টা থাকবে, একটা থাকবে। ধরো হচ্ছে তারপরে হচ্ছে সিম্পল সেন্টেন্স, তারপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এখানে দেখো কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ কয়টা থাকবে বা ছোট বাক্য থাকবে তোমার 2টা, এই কারণে এটা কি বলা হয়, কমপ্লেক্স বলা হয়। কম্পাউন্ড, আরেকটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে তোমার কি থাকতে পারে, 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, মানে অধিক বাক্য থাকবে, মানে এটা কি জটিল বাক্য।
এটার বলা হয় বাংলাতে বলা হয় যৌগিক, এটার বলা হয় জটিল, এটার বলা হয় সরল। আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি সেন্টেন্স সম্পর্কে, আমি এটা পড়াবো না, এটা সেন্টেন্স পরে নিয়ে পড়াবো হচ্ছে তখন আমরা হচ্ছে সেন্টেন্স নিয়ে আমাদের টপিক আসবে তখন। দেখো কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, এখানে তো যে দুইটা বাক্য থাকবে বা দুইটা ক্লজ থাকবে, এটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। আবার তো মনে রাখবো কিরকম দুইটা ক্লজ বা বাক্য থাকবে। দেখো আই নো দ্য ম্যান, এটা একটা বাক্য বা একটা ক্লজ। হু হ্যাজ ডান দিস মানে হচ্ছে আমি ওই লোকটাকে জানি যে এই কাজটা করেছে। দেখো আমি ওই লোকটাকে জানি, এটাও একটা স্বাধীন বাক্য, যে ওই কাজটা করেছে, যদিও এই বাক্যটা স্বাধীন না, মানে দুইটা বাক্য আছে। তো এই ক্ষেত্রে দেখো এখানে দেখো এটাও ভার্ব, আর এটা সাবজেক্ট, এটা ভার্ব, এবং হচ্ছে এই সেন্টেন্সের সাথে দেখো এই যে এইটা সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে হচ্ছে কি দুইটা সেন্টেন্স হয়ে গেল না, বা দুইটা ক্লজ হয়েছে, বা দুইটা ছোট বাক্য হয়েছে। এরকম যদি কোনো বাক্য থাকে এটার বলা হয় কি তোমার কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রনাউন বসে, হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ। এখন দেখো অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ থাকে, অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। এখন এখানে দেখো, এখানে হচ্ছে আমি একটু দেখাই অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। এই যে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ, এখানে এটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রনাউন। এই রিলেটিভ প্রনাউনের পূর্বে একটা কি থাকবে তোমার, নাউন বা প্রনাউন থাকবে। এটা কি হবে, এটা অবশ্যই তোমার নাউন অথবা কোনো প্রনাউন হবে, বিষয়টা বোঝা গেছে, অথবা কোনো জেরান্ড হবে, মানে নাউন প্রনাউন হবে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে তোমার রিলেটিভ প্রনাউন, এর পূর্বে কি বসছে, একটা নাউন বা প্রনাউন বসছে। তাহলে এটা কি একটা পূর্বে একটা পদ হয়েছে না, এটাকেই বলা হয়, মানে রিলেটিভ প্রনাউনের পূর্বে যা বসে বা যে নাউন বা প্রনাউন বসে এটার কি বলা হয়, অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ। যেহেতু এটা পূর্বে বসেছে তার জন্য এটা কি বলা হয়, পূর্বপদ বলা হয়। অ্যান্টিসিডেন্ট থাকে, তবে প্রথমে বসলে থাকে না। এখন ধরো হচ্ছে প্রথমে যদি বসে রিলেটিভ প্রনাউন, যদি তোমার প্রথমে বসা যায় তাহলে হচ্ছে কি থাকবে না, কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না। এখন যদি কোনো কিছু ধরো হচ্ছে এটা হচ্ছে কোনো একটা সেন্টেন্স, সে এখানে বসে গেছে, তাহলে এর পূর্বে কি কেউ বসার সুযোগ আছে, বসার সুযোগ নাই, কারণ সে কি প্রথমেই বসে গেছে। তাহলে এটার পূর্বে কি প্রথমে বসলে অবশ্যই পূর্বে কি থাকবে না, বসলে থাকে না, প্রথমে বসলে কি অ্যান্টিসিডেন্ট থাকে না বা পূর্বপদ থাকবে না, এটা কমন সেন্সে বোঝা যায়। সে কি থাকবে, ফুল স্টপ থাকে। এই যে বললাম কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকে না, কি থাকবে না, ফুল স্টপ থাকে, প্রশ্নবোধক চিহ্ন থাকে না, থাকে না। দেখবা বইয়ে এগুলো হচ্ছে মাস্টার বইয়ে যারা খুলবা দেখবে যে অনেক কঠিনভাবে দেওয়া আছে, তার জন্য তোমাদেরকে সহজভাবে ব্যাখ্যা করে পড়াচ্ছি। অনেকেই বলো যে ভাইয়া ক্লাসের অনেক টাইম বেশি নিয়ে পড়ান, অনেক টাইম। তো যারা হচ্ছে ভালোভাবে বুঝতে চাইলে বা তোমার যাতে মেমোরাইজ থাকে, তুমি যাতে সহজে বুঝতে পারো এবং সহজে মনে রাখতে পারো, এরকমভাবে পড়লে কী হবে, একটু তো সময় দিতে হবে। তারপরে দেখো বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার সাহায্যকারী ভার্ব। অক্সিলারি ভার্ব কারা, অক্সিলারি ভার্ব হচ্ছে তোমার, এই যে এখানে লিখে দিলাম, অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব, ভার্ব। এখন সাহায্যকারী ভার্বের মধ্যে কি আছে তোমার, প্রাইমারি অক্সিলারিস আর হচ্ছে মডাল আছে, মডাল। হ্যাঁ, অক্সিলারির মধ্যে কি আছে, প্রাইমারি আর মডাল। আরেকটা দেখে দিই, হ্যাঁ, প্রাইমারি আর মডাল। দেখো যারা হচ্ছে মনে করতে পারতেছ না যে আসলে ঘটনাটা কী ছিল, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে লিখে দিচ্ছি। আমি হচ্ছে সবটা লিখবো না, শুধু মেইন কথাটা লিখবো। প্রাইমারি, প্রাইমারি অক্সিলারি বুঝে নিবা, হ্যাঁ, মডাল। এখন মডাল কোনগুলা, মডালগুলো হচ্ছে আমরা পড়ে আসছি, দেখবো যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, ওড, মে, মাইট, ought to, used to, need, দেয়ার। হ্যাঁ, আচ্ছা, এই কারণে ডাক্তারদের লেখা খারাপ হয়, দেখো তাড়াতাড়ি লেখা বোঝা যায় না, ইটিসে এরকম হইতে পারে। এগুলো আশা করি জানো। কি লিখছি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ওট টু, ইউজ টু, নিড, দেয়ার, আরও আছে। আর দেখো প্রাইমারি অক্সিলারির মধ্যে কি আছে, প্রাইমারি অক্সিলারি হচ্ছে তোমার 3 ধরনের। হ্যাঁ, প্রাইমারি অক্সিলারি হচ্ছে টু বি, আছে টু ডু, টু বি ভার্ব, আছে ডু ভার্ব,
তোমার হচ্ছে 3 নম্বর হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব এরকম। এখন টু বি ভার্ব কয়টা আছে? 7টা ছিল, এটা হচ্ছে গত ইয়াতে লেখা দিছি। 7টা কি কি বলো তো? 7টা বলে ফেলো, কি কি ছিল 7টা? টু বি ভার্ব 7টা কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, এই 7টা ছিল আমার টু বি ভার্ব। তো টু ডু ভার্ব হচ্ছে ডো, ডিড, এগুলো হচ্ছে কি টু ডো ভার্ব। ডো ভার্ব কি? ডো, ডিড। আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইটা হচ্ছে তোমার হ্যাড ভার্ব। তো অক্সিলারি সব লেখা দিয়েছে, ভাবছিলাম হচ্ছে অল্প একটু লিখবো। তো আশা করি তোমরা অত্যন্ত অক্সিলারি ভার্বের জ্ঞান সম্পর্কে জানো। তো অক্সিলারি ভার্ব থাকলে তোমার কি বসে? রিলেটিভ প্রণয়নযুক্ত বাক্যের শেষে কী থাকে? প্রশ্নবোধক চিহ্ন থাকে। তো আমরা সচরাচর জানি যে কি রিলেটিভ প্রণয়নে কি থাকে না? প্রশ্নবোধক চিহ্ন থাকে না। কি থাকে? বাক্যের শেষে ফুল স্টপ থাকে, এই যে ফুল স্টপ থাকে। কিন্তু যদি অক্সিলারি ভার্ব যদি তোমার শুরুতে বসে, কিসে বসে? শুরুতে, তাহলে বাক্যের শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন। বা এরকম একটা বাক্যের উদাহরণ দেন, এই যে বাক্যের উদাহরণ দেখো, ইজ হি দ্য পারসন হু হেল্প ইউ, মানে সেই উনি কি সে ব্যক্তি যে আমাকে সাহায্য করেছিল বা যে তোমাকে সাহায্য করেছিল। এখানে দেখো এই যে ইজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা বাক্যের শুরুতে আছে, এবং এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে, আবার দেখবা যে কি এখানে WH সেন্টেন্স আছে। এইভাবে তোমরা হচ্ছে এটারে যদি তুমি ইন্টারোগেটিভ প্রনাউন দিয়ে ফেলো, তাহলে তুমি হচ্ছে 100% বলবে। বোঝা গেছে? 100% বলবে। ইন্টারোগেটিভ প্রনাউন দিব না, কেন দিব না? আমরা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউনের 3টা পড়ছিলাম। দেখো এই কারণে আমি বলছিলাম, এই যে বেসিকটা লিখে দিছিলাম এই কারণেই। দেখো ইন্টারোগেটিভ পড়ার সময় এই কারণে বেসিকটা লিখে দিছিলাম। কি লিখে দিছিলাম? যে WH কোশ্চেন থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, আর একটা হচ্ছে WH কোশ্চেন বাক্যের কোথায় বসবে? এই যে দেখো শুরুতে বসবে। এখানে দেখো তো এটা কি শুরুতে আছে? এখানে কি দেখো তো, হ্যাঁ এটা কি শুরুতে আছে? এই যে দেখো, এই যে এটা কিন্তু মাঝখানে আছে, এটা কিন্তু শুরুতে নাই। এই কারণে মাঝে বসবে। WH কোশ্চেন কি বসবে? মাঝে বসবে। এই কারণে মাঝ নিয়ে কিন্তু কাহিনী বলছি। তাহলে দেখো, তাহলে এইটা কি হবে? এটা হবে তোমার রিলেটিভ প্রনাউন। এটা রিলেটিভ প্রনাউন হবে। রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রে কি হইতে পারে? তোমার কোশ্চেন মার্ক থাকতে পারে। কোন ক্ষেত্রে বসবে? যখন অক্সিলারি ভার্ব তোমার কি সামনে বসবে, এবং কি মাঝখানে বসে কি এইটা একটা, দেখো এইটা একটা বাক্য। হ্যাঁ, আমি হচ্ছে তোমাদেরকে দেখাই। ধরো এই কালারটা দিই, হ্যাঁ এই কালারটা দেখো, এইটা একটা বাক্য, ইজ দিস পারসন, এইটা একটা বাক্য, হু হ্যাভ হেল্প ইউ, এইটা একটা বাক্য। এই দুইটা হচ্ছে কি আলাদা বাক্য। এই দুইটা আলাদা বাক্যের মধ্যে সে, এই যে হু আছে না, হু হচ্ছে সম্পর্ক স্থাপন করছে। এই দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক বা কানেক্ট করতেছে কে? এই যে হু। দেখবা যে একজন পছন্দ করলে সে বলতে পারে না, মাঝখানে আরেকটা বন্ধু যায় কি বইলা দিয়ে আসে, মানে সাহায্য করে, হ্যাঁ সম্পর্ক স্থাপন করে দেয়, এরকম আর কি। দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে, এই কারণে এটা রিলেটিভ প্রনাউন। অনেক কথা বলছি রিলেটিভ প্রনাউন নিয়ে, আমরা হচ্ছে আশা করি এখন পারবো। আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দিস। দেখো তো এখানে কি আছে? WH কোশ্চেন আছে, এবং এটা কি বসছে? মাঝে বসছে। আমরা কিভাবে রিলেটিভ প্রনাউন চিনবো? রিলেটিভ প্রনাউন চিহ্নের ক্ষেত্রে এটা কি বসবে? WH কোশ্চেন থাকবে, আর সাধারণত কি থাকবে? এই যে WH কোশ্চেনটা তোমার বাক্যের মাঝে বসে। এটা কিসে বসে? বাক্যের মাঝে বসে। আর হচ্ছে কি থাকে? ফুল স্টপ থাকে। কিন্তু এক ক্ষেত্রে এটা হচ্ছে ব্যতিক্রম, হ্যাঁ এই যে ব্যতিক্রম, এটা হচ্ছে পরীক্ষায় থাকতে পারে, নাও থাকতে পারে। তাই হচ্ছে আমরা হচ্ছে সাধারণ যেটা আছে এটা জানিয়ে রাখবো। তাহলে 3টা জিনিস কি থাকবে? WH কোশ্চেন থাকবে, WH কোশ্চেন কিসে বসবে? বাক্যের মাঝে বসবে, এবং হচ্ছে কি ফুল স্টপ থাকবে। এই যে ফুল স্টপ, এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, দেখাইলাম না। তাহলে দেখো এটা কি হবে? আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দিস। তাহলে দেখো এখানে কি আছে? WH কোশ্চেন এবং বাক্যের মাঝে বসছে, রিলেটিভ প্রনাউন। কোনো নাই, মানে কোনো চিন্তা করারও দরকার নাই। রিলেটিভ প্রনাউন যে আসলে কমপ্লেক্স সেন্টেন্স কিনা, কোন সেন্টেন্স এরকম কিছু চিন্তা করার নাই। এই 3টা চিন্তা করে দিয়ে দিব, কিন্তু প্রথমে হচ্ছে এই 2টা চিন্তা করব। তারপরে হচ্ছে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে হচ্ছে আগে দেখবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পড়ছে কিনা, তারপরে এটা দিব।
এখন হচ্ছে আরেকটু ইয়া করে দেখো, এর দরকার নেই, এই তিনটা রাখলেই হবে, পারো পেরে ফেলবো না, মানে আনসার করতে পারবো। ইট ইজ আই অ্যাম টু ব্লেম, মানে ইহাই আমি যে হচ্ছে কি হচ্ছে অভিযুক্ত হয়েছি, মানে কোন দোষে ব্লেম বা অভিযুক্ত হয়েছি। এখন দেখো এই যে তোমার এটা আছে, এই যে হু, হু কি বসছে বাক্যের মাঝে বসছে, এবং বাক্যের মাঝে বসছে এটা কি আছে, বাক্যের মাঝে বসার পরে WH কোশ্চেন, এই দেখো এটা হচ্ছে WH কোশ্চেন, এবং শেষে দেয়া কি আছে তোমার ফুল স্টপ আছে, কি হবে রিলেটিভ। আশা করি যে তোমরা এত ব্যাখ্যা দেওয়ার পরে এখানে এসে আর কিছু বুঝাইতে হবে, চাইলে অপশন বাদ দিয়েও পড়তে পারো। ইনডিফিনিট প্রনাউন কোনগুলো এগুলো আমরা পড়ে আসছি না, অতভাবে আইডিয়া করতে পারবো যে ইনডিফিনিট প্রনাউনের মধ্যে কখনো WH কোশ্চেন ছিল না, ছিল না। ইনডিফিনিট প্রনাউনের দুনিয়ার সব ছিল, ধর হচ্ছে 20টা ছিল, কিন্তু হচ্ছে কখনো কিন্তু WH কোশ্চেন ছিল না। ইনডিফিনিট প্রনাউন হওয়ার তাহলে প্রশ্ন ওঠে না। ডেমনস্ট্রেটিভ প্রনাউন ছিল দিস, দ্যাট, দোজ, হ্যাঁ এগুলো ছিল। তো টি দ্বারা ছিল ডেমনস্ট্রেটিভ প্রনাউন ছিল টি দ্বারা, তাহলে এগুলো তো হচ্ছে না, তাহলে হচ্ছে ইন্টারগেটিভ হবে, প্রশ্নবোধক চিহ্ন নাই, হবে না। মানে যদি সঠিক উত্তর তোমরা না পারো, আমি হচ্ছে বারবার বলতেছি, যদি সঠিক উত্তরটা কোনো কারণে কনফিউজড হয়ে যাও, তাহলে হচ্ছে অপশনগুলো অত্যন্তপক্ষে বাদ দিয়ে দেখবা যে কি সঠিক উত্তরটা তোমরা দিতে পারতেছো কি না। এখন হচ্ছে আমরা হচ্ছে যাই হু, হোয়াট, হুইচ। হু, হোয়াট, হুইচ এগুলা কি জিনিস, দেখো এটা দেখো বিশেষ পরীক্ষায় কিন্তু এত সহজ প্রশ্ন আসছে, এত সহজ প্রশ্ন নিয়ে আসছে বিশেষ, একটা দুইটা সহজ তো আসতেই পারে। তাহলে দেখো এটা কি প্রনাউন, এখানে দেখো হু, হোয়াট, হুইচ এগুলা হইতে পারে এই যে WH কোশ্চেনগুলা, এই যে WH কোশ্চেন, এখানে তো কোনো সেন্টেন্স দেওয়া নাই যে হচ্ছে আমার প্রশ্নবোধক চিহ্ন আছে কি আছে না, এটা কীভাবে দেখবো। এই যে WH কোশ্চেন তোমার ইন্টারোগেটিভ প্রনাউন হইতে পারে, ইন্টারোগেটিভ, আবার হচ্ছে তোমার রিলেটিভ প্রনাউনও কি হইতে পারে, এরা হতে পারে। তাহলে এখানে দেখো রিলেটিভ প্রনাউন, কোনো জায়গাতে ইন্টারোগেটিভ নাই, তাহলে হচ্ছে চোখ বোঝে রিলেটিভ প্রনাউন, ঠিক আছে। এখন দেখো রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রে হচ্ছে আমার কতগুলো রুল আছে, প্রায় 6-7টা রুল আছে, যেগুলো হচ্ছে কি আমাদের বিসিএসে আসছে। তো হচ্ছে এগুলো কি হচ্ছে আমাদের একটু পড়তে হবে। দেখো রুল ওয়ান কি জিনিস, রিলেটিভ প্রনাউন প্লাস ভার্ব, এটা কি বসবে, এই যে রিলেটিভ প্রনাউনের পরে যদি কোনো ভার্ব থাকে, তাহলে এটা কি অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসবে। অ্যান্টিসিডেন্ট কি জিনিস হচ্ছে, অ্যান্টিসিডেন্ট হচ্ছে পূর্বপদ, মানে কি রিলেটিভ প্রনাউনের পূর্বে যা বসছে এটাই অ্যান্টিসিডেন্ট, যেই পূর্ব পদে কি বসছে নাউন বা প্রনাউন যেটা বসছে এটাই কি তোমার অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে পড়ায় আসছে তোমাদের একটু আগে, হ্যাঁ। তাহলে এই যে পূর্বপদ অনুযায়ী কি হবে তোমার ভার্বটা হবে। আচ্ছা কেমন হবে জিনিসটা আমরা হচ্ছে একটু দেখে নিই। দেখো এখানে হচ্ছে ইট ইজ আই মানে কি আমি, হু অ্যাম টু ব্লেম যে অভিযুক্ত হয়েছে, এখানে আই হওয়ার কারণে কিন্তু অ্যাম হয়েছে। আবার দেখো ইট ইজ উই, ইহা আমরা, হু আর, এই যে আর হয়েছে কি কারণে, উইয়ের কারণে হয়েছে, হু আর টু ব্লেম, বোঝা গেছে না। তাহলে রিলেটিভ প্রনাউন, এই দেখো এটা হচ্ছে রিলেটিভ প্রনাউন, এরপরে এটা কি, এগুলো হচ্ছে ভার্ব, তো রিলেটিভ প্রনাউনের পরে ভার্ব কি হবে, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। এই দুইটা হচ্ছে তোমার কি, এই দুইটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট, এই দুইটা কি আমার অ্যান্টিসিডেন্ট। আশা করি বুঝতে পারছো না, বোঝা গেছে। এখন দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কিন্তু কি রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে। দেখো বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো কিন্তু কি এগুলো আসে, বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ। এই এখন মানে যে রুলগুলো এখন পড়াবো রিলেটিভ প্রনাউনের যে রুলগুলো, এগুলো বিশ্ববিদ্যালয় এবং বিসিএসের জন্য খুব গুরুত্বপূর্ণ, যদিও মেডিকেলে এরকম প্রশ্ন খুব কম আসে, এরপরে আমরা রিস্ক নিব না। দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কি হবে, ইট ইজ আই, সবগুলোতে আছে ইট ইজ আই, ইট ইজ মি। দেখো ইট ইজ, এই যে ইজ হচ্ছে কি তোমার টু বি ভার্বের পরে কি বসে, সাবজেক্টিভ ফর্ম বসে, সবসময় মনে রাখবা যে টু বি ভার্ব এরপরে কি বসে, এরপরে বসে পার্সোনাল প্রনাউনের সাবজেক্টিভ ফর্ম। এটা হচ্ছে পার্ট 1-এ পড়ায় আসছে, প্রনাউনের পার্ট 1-এ পড়ায় আসছে কিন্তু, হ্যাঁ। তুমি ভার্বের পরে কি বসে, সাবজেক্টিভ ফর্ম বসে, এটা কিন্তু পার্ট 1-এ পড়ায় আসছে। তাহলে এখানে দেখো এটা কি, মি হচ্ছে তোমার অবজেক্টিভ ফর্ম, তাহলে হচ্ছে এটা প্রথমে বাদ, শেষ এটা বাদ, মি হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম। এখন দেখো এরপরে হচ্ছে আমরা কি হবে, এরপরে হচ্ছে আমরা কি করব, ইট ইজ আয়ের পরে হু আছে, সবগুলাতে হু আছে। এখানেও দেখলাম যে এটা তো আমার চিন্তাই করা দরকার নেই, বাদ দিয়ে দিয়েছি প্রথমে, তাহলে এই তিনটাতে কি আছে, হু আছে। এখন হুয়ের পরে একটাতে আছে দেখো ইজ, আর একটা হচ্ছে এম, আর একটা হচ্ছে আর।
এরপরে কি আছে দেখি, এরপরে দেখি যে টু ব্লেম টু ব্লেম টু ব্লেম। এখানে দেখো সবই আছে, এই জায়গাতে শুধু পরিবর্তন রয়েছে, এই তিনটা সেন্টেন্সের সব কিছুই ঠিকঠাক আছে, শুধু এই তিনটা অক্ষরে পরিবর্তন। তাহলে হচ্ছে আমাদের কী করতে হবে, দেখো ইট ইজ আই, আই কি আমি, এখন আমি হলে রিলেটিভ, হু হচ্ছে কি রিলেটিভ প্রনাউন, যেহেতু এটা মাঝখানে বসছে ডব্লিউএইচ কোশ্চেন আছে, মাঝখানে বসছে ডব্লিউএইচ কোশ্চেন আছে, শেষে কি ফুল স্টপ আছে, তাহলে এটা রিলেটিভ প্রনাউন। তো রিলেটিভ প্রনাউনের পূর্বে যেটা থাকে এটা বলা হয় কি অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট হিসাবে কি আছে, আই আছে। তো আই থাকলে কি হবে, দেখো আই থাকলে হয় এম, আই থাকলে কি হবে, এম হবে। আর হচ্ছে এই উই, ইউ, এগুলা থাকলে হবে কি তোমার আর, হি অথবা শি, এগুলো থাকলে হবে কি ইস। হ্যাঁ, এগুলো তো একদম বেসিক বিষয় জানার কথা, যারা জানো না তার জন্য হচ্ছে লিখে দিয়েছে। তাহলে দেখো এখানে কোনটা হবে, এখানে হচ্ছে যেহেতু আয় আছে তাহলে আয়ের সাথে কি হবে, এম হবে, তাহলে আমাদের এটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেছে না? দেখো রুল 2, এটা হচ্ছে কি রুল 2, রুল 2 কি ছিল, অস্পষ্টতা মানে কি, অস্পষ্টতা মানে যাতে কোনো কিছুকে নির্দিষ্ট করে, অস্পষ্ট মানে কি কোনো কিছু নির্দিষ্ট করা না, তাহলে অস্পষ্টতা এড়াতে মানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে, মানে কোনো কিছু যাতে ঝাপসা না হয়, মানে ভুল বোঝাবুঝি না হয়, এর জন্য হচ্ছে অস্পষ্টতা এড়াতে অ্যান্টিসিডেন্ট, এই যে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রনাউন কি বসবে, পাশাপাশি বসে। এই দেখো অস্পষ্টতা এড়াতে রিলেটিভ প্রনাউন কি বসবে, অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রনাউন কি বসবে, এরা পাশাপাশি, মানে একদম কাছাকাছি, পাশাপাশি, ক্লোজ টু ক্লোজ বসবে। ঠিক আছে, এখন দেখো আমরা যদি একটু প্র্যাকটিস করে দেখো, এই যে রিলেটিভ প্রনাউন দাগে হচ্ছে খুঁজে বের করব, যদি এখনো কালার করা আছে ইজিলি খুঁজে বের করতে পারতেছো, যারা হচ্ছে এরকম প্রনাউন দিয়ে হচ্ছে খুঁজে বের করতে পারতো না তাদের ক্ষেত্রে বলি রিলেটিভ প্রনাউন বাক্যের দেখো মাঝে বসবে, একদম শুরুতে বসবে না, কখনো বসবে না, বাক্যের মাঝে বসবে, শেষে ফুল স্টপ থাকবে সচরাচর, এবং কি দেখো ডব্লিউএইচ কোশ্চেন যুক্ত থাকবে। তাহলে এখানে তিনটা আছে, তাহলে এটা রিলেটিভ প্রনাউন। এখন রিলেটিভ প্রনাউনের পূর্বে যেটা বসে, যদি এটা নাউন বা প্রনাউন হয় তাহলে এটা কী হবে, এটা অ্যান্টিসিডেন্ট। এখানে দেখো দা ম্যান, ম্যানে কি একজন মানুষ, তাহলে এটা কি নাউন, কমন নাউন, তাহলে এটা কি নাউন, তাহলে এটা কী হবে, অ্যান্টিসিডেন্ট। তো রিলেটিভ প্রনাউন এবং অ্যান্টিসিডেন্ট কী হবে, এই যে পাশাপাশি বসছে, দেখো এরা কি দেখো একদম কাছাকাছি বা পাশাপাশি বসছে না, এরা কি বসছে, একদম পাশাপাশি বসছে, রিলেটিভ প্রনাউন এবং অ্যান্টিসিডেন্ট কি পাশাপাশি বসছে। তাহলে দ্য ম্যান হু কেম টু মাই অফিস, লোকটি, হ্যাঁ, দ্য ম্যান হু কেম টু মাই অফিস ওয়াজ টল, মানে আমার অফিসে যে লোকটি এসেছিল সে কি লম্বা, অর্থ এরকম আসে। আমরা হচ্ছে বোঝা গেল যে রিলেটিভ প্রনাউন এবং কি বসবে, রিলেটিভ প্রনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসবে। এখন দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা কিন্তু কি মানে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ পরীক্ষা যেহেতু আসছে এটা কী হবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো দ্য ম্যান, আমরা হচ্ছে এখন কিভাবে সলভ করবা, যদি এরকম শব্দগুলো আসে কিভাবে তোমরা সঠিক উত্তরটা বেছে নেবে। দা ম্যান আছে, দা ম্যান আছে, দা ম্যান, তিনটাতে দা ম্যান আছে, ঠিক আছে, দা ম্যান আছে। তো দা ম্যানের পরে আছে দ্যাট আছে, হু আছে, হোম আছে, হুইচ আছে। আচ্ছা, তাহলে চারটাই পরিবর্তন আছে। তারপরে সেট দ্যাট ওয়াজ এ ফুল, সেট দ্যাট ওয়াজ এ ফুল, সেট দ্যাট ওয়াজ এ ফুল, সেট দ্যাট, সেটের পরে কি নাই, এখানে দ্যাট নাই, ওয়াজ এ ফুল। তাহলে এই তিনটা দেখবা যে হচ্ছে এই যে এখান থেকে এইগুলা দেখবা যে কি একরকম, এটা একটু পরিবর্তন, এটা কি এটা একটু পরিবর্তন। এখন হচ্ছে আমরা যা দেখবো যে আসলে মানে এটা হয়েছে কিনা, মানে মিলে কিনা। এখন দেখো দা মেনের পরে এখানে দ্যাট দেওয়া আছে, এখানে হু দেওয়া আছে, এখানে হুম দেওয়া আছে, এখানে হুইচ দেওয়া আছে। তো সবসময় মনে রাখবা পার্সনের ক্ষেত্রে, এটা হচ্ছে একটু পরে আরেকটা রুল আসবে, পার্সনের কোনো পার্সন বা কোনো ব্যক্তি, হ্যাঁ, পার্সনের রিলেটিভ প্রনাউন হিসেবে হু বসে, পার্সনের রিলেটিভ প্রনাউন হিসেবে কি বসে, হু বসে। আর বস্তু বা থিং এর রিলেটিভ প্রনাউন হিসেবে হুইচ বা দ্যাট বসে। এটা হচ্ছে আরেকটা কালার দিয়ে লিখে দিই, পার্সনের রিলেটিভ প্রনাউন হিসেবে হু বসে, আর বস্তু বা বিষয় এর রিলেটিভ প্রনাউন হিসেবে
এটা হচ্ছে বই লিখে রাখতে পারো। রিলেটিভ প্রনাউন হিসেবে দ্যাট বা হুইচ বসবে, এটা হচ্ছে বেসিক। হুইচ বসে, এটা হচ্ছে আরেকটা বেসিক, দ্যাট বা হুইচ বসে। এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে কি বেসিক, এই দুইটা বেসিক তোমরা লিখে রাখবা, বেসিক 1 বেসিক 2। হ্যাঁ, তো এখন দেখো আমরা এই দুইটা বেসিক যে লিখলাম এটা অনুযায়ী হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করি যে আমাদের সঠিক উত্তর কোনটা হবে। দেখো এখন পার্সনের প্রনাউন মানে পার্সনের কি হবে, রিলেটিভ প্রনাউন হিসেবে হু বসবে। এখন যেহেতু দা ম্যান, ম্যান একটা কি ব্যক্তি না, ব্যক্তি বা পার্সন, তাহলে প্রনাউন হিসেবে কি বসবে, হু বসবে। যেহেতু বাকিগুলো দ্যাট বসবে না, হোম বসবে না, হুইচ বসবে না, আমি হচ্ছে এক বেসিকে তিনটাই অপশন কি দিছি, বাদ দিয়ে দিছি, মাঝখানেরটা বাদ আর কি, এই তিনটা কি দিয়ে দিছি, এগুলা বাদ। তাহলে সঠিক উত্তর কী হবে, বি হবে। এবং দেখবো এখানে দেখো এই যে আমাদের যে রুলটা ছিল যে রিলেটিভ প্রনাউন, এই যে এটা রিলেটিভ প্রনাউন এবং এটা ছিল অ্যান্টিসিডেন্ট, এরা দেখো একদম পাশাপাশি বসছে, ক্লোজ টু ক্লোজ, তাহলে এটা হবে আমাদের আনসার। এরপরে দেখো হুইচ ওয়ান ইজ কারেক্ট, একদম এটা 10তম বিসিএস আসছে, এটা হচ্ছে 26তম বিসিএস, তাহলে খুব গুরুত্বপূর্ণ। দ্য ম্যান ওয়াজ এ টোল হু স্টুল মাই ব্যাগ। এখন আমরা দেখবো যে এটা হচ্ছে কি দেওয়া আছে, দেখো এখানেও দ্য ম্যান দ্য ম্যান দ্য ম্যান দ্য ম্যান একদম সেম। মাই ব্যাগ ওয়াজ এ টল, এখানে হচ্ছে একটু পার্থক্য দেওয়া আছে, ওইগুলোর পরে একটু পার্থক্য দেওয়া আছে। এখন রিলেটিভ প্রনাউনটা আমরা কি করব, এরপরে কাজটা হবে